করোনার কারণে ঘোষণা ছাড়াই সৌদির ফ্লাইট বন্ধে বিমানবন্দরে আটকা শত শত যাত্রী। করোনার নতুন ধরন শনাক্তের জেরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ব্রিটেন। 6 মাসের মধ্যে দ্বিতীয় ধাপে 6 কোটি ডোজ ভ্যাকসিন আসবে দেশে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। টিকা পাবে 4.5 কোটি মানুষ। ইউটার্নে ঢাকার রাস্তায় স্বস্তি মিললেও কমেনি যানজট। আগে করা বাঁকগুলো খোলা থাকায় ফিরছে না শৃঙ্খলা। ফেব্রুয়ারির মধ্যে বাকি 4টি পয়েন্টও চালুর প্রত্যাশা। এবং স্বামী সৌদি আরব, ছেলে আমিরাত প্রবাসী হলেও পেশা গৃহ পরিচারিকা। বাড়িতে বাড়িতে চুরিই উদ্দেশ্য। চট্টগ্রামে নগদ টাকা, স্বর্ণালংকার সহ অভিযুক্ত আটক। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। করোনার কারণে পূর্ব ঘোষণা ছাড়াই সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন শত শত যাত্রী। যাত্রার শেষ মুহূর্তের এই দুর্ভোগে ক্ষোভে ফেটে পড়েন তারা। ভিসা এবং আকামার মেয়াদ শেষ হওয়া নিয়েও রয়েছে দুশ্চিন্তা। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, পুনরায় ফ্লাইট চালু হলে বুকিং দেওয়ার টিকিটের জন্য নতুন করে টাকা খরচ করতে হবে না যাত্রীদের। 200-300 যাত্রী এ জায়গায় আসার পর বলতেছে আমাদের তাদের ফ্লাইট বন্ধ, তাও এটা সিকিউরিটি এসে বলতেছে আমার গাড়ি ভাড়া নাই, খাওয়ার খরচ নাই, আমি এখান থেকে চট্টগ্রামে যাব কিভাবে? এই ক্ষোভ ভোগান্তি সৌদি আরব যেতে ইচ্ছুক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীদের। সব প্রক্রিয়া শেষ করে যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন, তখন জানতে পারেন সৌদি আরবের সব ফ্লাইট বন্ধ। করোনা মহামারীতে সৌদি আরবে বিমান চলাচল বন্ধের জেরে প্রবাসীদের জটিলতার রেশ কাটতে না কাটতে আবারও আন্তর্জাতিক সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করল সৌদি কর্তৃপক্ষ। রোববার এক প্রজ্ঞাপনে জানানো হয়, সোমবার থেকে আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। এই বন্ধের সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়তে পারে বলেও আভাস দেয়া হয়। এ অবস্থায় কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কায় পড়েছেন প্রবাসীরা। ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি তাদের। অনেক টাকা দিয়ে টিকিট কাটছি, এখন এটা কি হবে? করোনা টেস্ট করছি, সম্পূর্ণ টাকা পয়সা আমরা অনেক লস। ভিসার পিছনে আমরা 5 লাখ টাকা খরচ করছি, ওদের টাকা রিস্ক নিবে। এখন আমার আকামা আর 2 দিনের মেয়াদ আছে, আইয়া ফুনি না যাওয়া যাবো না, বন্ধ। সৌদি আরব বিমান বন্ধ, তা আমি কি করব? ভিসার মেয়াদ এবং আগামী মেয়াদ কূটনীতিভাবে এটা সরকার, সৌদি সরকার সাথে আলোচনা করি, আমাদের কোনো কিছু বিবেচনা করে। আমরা চাই যে দ্বিতীয়বার টেস্ট যদি হয় এইটা সরকার বহন করুক। এদিকে নিষেধাজ্ঞার কারণে আগামী 1 সপ্তাহে 42টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ফ্লাইটে দুদেশে অন্তত 11,000 যাত্রী যাওয়া ও আসার কথা ছিল। ফ্লাইট আবার পুনরায় চালু হলে যাত্রী যারা এইসব ফ্লাইটে ছিলেন তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা সিট বরাদ্দ করব। আগেও সিট পুনরায় বরাদ্দ করার ক্ষেত্রে চার্জ দিইনি, এইবারে আমরা নিব না। প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে সৌদিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি আরব ত্যাগ করতে পারবে। তবে কার্গো বিমান এর নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আরও তথ্য জানাতে সৌদি আরবের রিয়াদ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফ, জুবায়ের, আপনি জানেন আসলে ঠিক একই রকম ভাবে বাংলাদেশ থেকে যেরকম এই দেশে আসার জন্য যে সমস্ত মানুষ এই করোনা টেস্ট সহ রিপোর্ট করেছিলেন, ঠিক একইভাবে সৌদি আরব থেকে কিন্তু প্রতিদিন যে ফ্লাইটগুলি যাচ্ছে, আজকে যে ফ্লাইটগুলি যাবে, আগামীকাল যে ফ্লাইটগুলি যাবে, এই ফ্লাইটগুলির জন্য কিন্তু কয়েক শত মানুষ এখানে করোনা টেস্ট করেছে এবং এখানে করোনা টেস্ট করতে অনেক টাকা লাগে। সেই টাকার বিনিময়ে তারা করোনা টেস্টে প্রস্তুত ছিল যে আজকে যাওয়ার জন্য। আপনি জানেন যে আজকে এখানকার স্থানীয় সময় ঠিক 3:20 সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট যাওয়ার কথা এবং ভোর 5টায় একটি ফ্লাইট যাওয়ার কথা। তো আসলে অনির্দিষ্ট কাল বলতে ঠিক 1 সপ্তাহের জন্য ঘোষণা হলো। দেখা যাচ্ছে ইতিপূর্বের অভিজ্ঞতা যেটি জানা যায় যে এরকম ঘোষণা দেওয়ার পরেও কিন্তু আসলে সেটি স্থায়িত্ব অনেক বেশি হয়ে যাচ্ছে। এখানে প্রবাসী যারা আছেন, যারা দেশে যাবেন, তারাও কিন্তু এক ধরনের শঙ্কার ভিতরে পড়েছেন যে আসলে আদৌ এটা যে 1 সপ্তাহের সময় দেওয়া হয়েছে, 1 সপ্তাহে হবে না আরো বেশি সময় নেবে। তো এই বিষয়টি আসলে এক ধরনের অনিশ্চয়তার ভিতরে আছেন প্রবাসীরা এক ধরনের হতাশা আছেন যে তারা আসলে দেশে যেতে পারবেন কিনা, বা এই সমস্যাটি ঠিক আবারও ঠিক কতদিন পর্যন্ত স্থায়ী হয়, এই বিষয়টি নিয়ে আসলে এক ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে। এখানে থাকা প্রবাসীরা যেমনটি তাদের কথা জানিয়েছেন যে আসলে আমরা ওই ইতিপূর্বে দেখেছি যে এই ধরনের সমস্যার কারণে প্রায় দীর্ঘ সময় পর্যন্ত ওই করোনা এবং
লকডাউন ছিল। তো এখন আবারও ঠিক সৌদি সরকার পূর্ব কোনো ঘোষণা ছাড়াই যেহেতু এই একটি সিদ্ধান্ত জানিয়েছে 1 সপ্তাহের জন্য, তো আসলে প্রত্যেকে কিন্তু এক ধরনের আশা করছেন যে হয়তো এই 1 সপ্তাহের ভিতরে আবার নতুন কোনো সিদ্ধান্ত আসবে এবং সেই সিদ্ধান্তটি হয়তোবা অনির্দিষ্টকালের জন্য বা আরো 1 সপ্তাহের যে কথা যে বলা হয়েছে যে বিজ্ঞপ্তিতে সেটি হয় নাকি আরো বেশি হয়, এটি কিন্তু এক ধরনের অনিশ্চয়তার ভিতরে পড়ে গেল। তো আসলে যে আন্তর্জাতিক অঙ্গনে যেভাবে করোনার যে প্রাদুর্ভাব সেটি আবারও বিস্তার লাভ করছে, সেই সুরক্ষার সেই জন্য কিন্তু এই দেশের সরকার বা এই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করছে যে এখানে যে করোনার যে মহামারী সেটি যাতে আর ওভাবে ছড়াতে না পারে। যদিও তারা বেশ কিছুদিন আগে ফাইজারের টিকা যেটি সেটি অনুমোদন করেছে এবং ফ্রিতে সব ধরনের নাগরিককে সেটি দিচ্ছিলেন, কিন্তু এরপর অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্যই কিন্তু এই ফ্লাইটগুলি বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে এবং শুধু ফ্লাইট নয়, স্থানীয় জলপথ এবং স্থলপথ সবটাই কিন্তু বন্ধ আছে। তো আসলে জুবাইর, এই ছিল আমার কাছে করোনার সময় সিদ্ধান্ত নেওয়া, ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া নিয়ে সব শেষ। সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছে সৌদি আরব। দেশটির রিয়াদ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান। এদিকে ব্রিটেনে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি। এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ। এদিকে ব্রিটেনে নতুন করে কঠোর লকডাউনে বিপাকে পড়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। ব্রিটেন জুড়ে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় বড়দিন সামনে রেখে আবারও লকডাউন লন্ডন সহ বিভিন্ন শহর। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য লকডাউনের প্রথম দিন থেকেই সতর্ক অবস্থায় বরিস জনসনের সরকার। ক্রিসমাসের ঠিক আগ মুহূর্তে নতুন করে জারি হওয়া এই লকডাউনের প্রভাব পড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। থমকে গেছে জনজীবন, ব্যবসা বাণিজ্য নেমে এসেছে স্থবিরতা। লকডাউনের কারণে এই খুবই খারাপ সময় যাচ্ছে, মানুষ নাই, রাস্তাঘাটে কিছু নাই, এই খুবই আতঙ্কের মধ্যে আছি আমরা ব্যবসায়ীরা। মানুষের খানির অভাব, পানির অভাব, সব কিছুর অভাব পড়ছে, মানুষ হাহাকার। ঠিক লাগে না ভাই সব, এটা ভালো নয় তো। লকডাউন যখন এভরিথিং শাট ডাউন। এরই মধ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইউরোপের বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। করোনার দ্বিতীয় দফার ভয়াল থাবা থেকে ব্রিটেনবাসীকে বাঁচাতে বরিস জনসনের নানা পরিকল্পনা ছিল, তবে সব পরিকল্পনাকে চোখ রাঙিয়ে করোনা এখন আগ্রাসী ভূমিকায়। লন্ডনের মতন ব্যস্ততম এই শহরে এখন নেমে এসেছে অনেকটাই শুনশান নীরবতা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে দেশে করোনায় নতুন করে মারা গেছেন 32 জন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7312 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1470 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,02,183 জনে। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 15,409 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 30,91,349 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,470 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,02,183 জন। 24 ঘন্টায় মারা গেছেন 32 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,312 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,167 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,39,694 জন। আগামী জুনের মধ্যে করোনা ভাইরাসের আরও 6 কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। আগের 3 কোটি ডোজ নিয়ে 4.5 কোটি মানুষের জন্য মোট 9 কোটি ডোজ ভ্যাকসিন আনা হচ্ছে দেশে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন পেতে গেল 5 নভেম্বর ভারতের সিরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে সমঝোতা স্মারকে সই করে স্বাস্থ্য মন্ত্রণালয়। চুক্তি অনুসারে প্রতি মাসে 50 লাখ করে বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা। এর 1.5 মাসের ব্যবধানে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী আরও 6 কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা জানালেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। বৈঠকে করোনার ভ্যাকসিন সহ কোভিডের বিস্তার ঠেকাতে নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, জুনের মধ্যে মোট 9 কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী উনি আপনার ভ্যাকসিন নিয়ে আলাপ আলোচনা করছেন। আশা করা যায় জানুয়ারির শেষ দিকের বা ফেব্রুয়ারির প্রথম দিকে হয়তো ভ্যাকসিন আমরা পেয়ে যাব। ওনারা আপাতত অক্সফোর্ড নিয়েই চিন্তা করতেছেন। গভর্নমেন্ট যদি অন্য কেউ আসে
ওরকম যদি WHO-র অ্যাপ্রুভাল সহ দেয়, গভর্নমেন্ট কাউকেই মানা করবে না। এখন তো 3 কোটির মধ্যে তো অ্যাকচুয়ালি 2টা করে তো 1.5 কোটি। এদিকে ভ্যাকসিন সংরক্ষণ, প্রয়োগ এবং এরপর ব্যবহৃত জিনিসপত্র ধ্বংস করার বিষয়ে ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। গ্রাসরুট লেভেল পর্যন্ত সবাইকে ট্রেনিং দেওয়া অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। প্লাস এই যে ভ্যাকসিন দেওয়ার ফলে যে ইঞ্জেকশন বা যে আপনার যে কটন যেগুলো ইউজ করা হবে এগুলি কীভাবে ডিসপোজাল করা হবে সেইভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। তাছাড়া প্রাইভেট সেক্টরের সাথেও ওনারা আলোচনা করছেন যে প্রাইভেট সেক্টরকেও ইনভলভ করে ভ্যাকসিন দেওয়া যায় কিনা। দেশে টিকা আসার বিষয়ে সরকারি সিদ্ধান্ত হলেও মূলত কারা অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যের এই ভ্যাকসিন পাবেন সে বিষয়ে কোনো চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মহামারীতে উৎসবের বর্ণিল আলোয় সেজেছে বিশ্বের বিভিন্ন দেশ। বড়দিন আর খ্রিস্টীয় নববর্ষ সামনে রেখে চলছে জমজমাট কেনাকাটা। দেশে দেশে বড়দিনের প্রস্তুতির খবর জানাবো সংবাদের শেষাংশে। এদিকে ইউটার্নে স্বস্তি মিললেও কমেনি যানজটের দুর্ভোগ। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বনানী থেকে তেজগাঁও এলাকায় আরও 3টি ইউটার্ন চালুর পরও কমেনি যানজট। ইউলুপের পাশাপাশি আগের বাঁকগুলো খোলা থাকায় শৃঙ্খলা ফেরেনি সড়কে। তবে শতভাগ সুফল পেতে সমাপ্ত লুপগুলো চালুর তাগিদ সংশ্লিষ্টদের। ফেব্রুয়ারির মধ্যে বাকি 4টি পয়েন্টও চালু করলে কাঙ্ক্ষিত সুফল মিলবে বলে আশ্বাস ডিএনসিসির। তেজগাঁও 7 রাস্তা থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত 11টি ইউটার্ন নির্মাণ প্রকল্পের অধীনে নির্মাণ কাজ সমাপ্ত হওয়ায় আরও 3টি ইউটার্ন রোববার থেকে খুলে দেয় উত্তর সিটি। সরেজমিনে গিয়ে দেখা যায় বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ইউটার্ন নিতে অপেক্ষা করতে হচ্ছে না ট্রাফিক সিগন্যালের। ছোট বড় বাস অনায়াসেই বাঁক নিচ্ছে ট্রাফিকের হাতের ইশারা ছাড়া। ওদিক গেলে জ্যামে বেশি পড়ে থাকতাম, এখন মনে হয় আয়ে শর্টকাটে ঘুরাই দিতেছি। আগে এইগুলো ওখান থেকে ঘুরে আসতে হতো, যার কারণে অনেক প্রবলেম ফেস করতে হতো। এখন যে কাঁটাটা খোলাতে আমাদের অনেক উপকার হয়েছে। তবে রাস্তা কিছুটা সরু হওয়ায় এক প্রান্তে বেড়েছে গাড়ির চাপ, তাই উত্তরা থেকে আসা কিংবা যাওয়ার সময় অপেক্ষা করতে হচ্ছে আগের মতোই। এই দিক দিয়ে সোজা যদি বাড়ায় যেত রাইট টাইম, তাহলে কিন্তু অনেক মাটি ভরে এই যে ডিজাইন করে জায়গা নষ্ট হচ্ছে না। তেজগাঁও বিজি প্রেসের সামনে নাবিজ কুমোরের চিত্রটা অনেকটা এমনই। এপাশে রাস্তা কিছুটা প্রশস্ত হওয়ায় গতি কমাতে হচ্ছে না অন্য লেনের গাড়িগুলোকে। তবে এখানেও বাধা আছে মহাখালী বাসস্টপ এলাকা। সেখানে ইউলুপ না থাকায় বসে গুনতে হচ্ছে ঘড়ির কাঁটা। বন্ধ করে ইউলুপ করে ঘুরে আসলে তাহলে আবার যানজটটা কমে যাবে। আপনার ইউটার্নটা হিসাবে আমাদের আরো পিছনে হইলে মনে সবচেয়ে ভালো হইতো। আগেই উত্তরার 3টি ইউটার্ন চালু হয়েছে, তবে এর আগের কাঁটাগুলো বন্ধ না হওয়ায় এবার শতভাগ সুফল পেতে অপেক্ষা করতে হবে পুরো প্রকল্প শেষ হওয়া পর্যন্ত। সবগুলা ইউলুপ যখন চালু হবে তখন আসলে বোঝা যাবে যে বাস্তব চিত্রটা আসলে কেমন দাঁড়ায়। সিটি কর্পোরেশন বলছে ফেব্রুয়ারির মধ্যেই বাকি পয়েন্টের নির্মাণ কাজ শেষ হবে, তখন থাকবে না যানজট। যদি কোনো রকমের দুর্বিপাক না ঘটে, আমরা প্রকল্প মেয়াদ জুন 2021-এর আগেই ফেব্রুয়ারি নাগাদ আমাদের সকল ইউটার্নের কাজ আমরা শেষ করে ফেলতে পারবো। প্রকল্পের শুরুতে মোট 11টি ইউটার্ন নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে সংশোধনী প্রকল্পে তা 10টি করা হয়। কেবলমাত্র কয়েকটা ইউলুপের মাধ্যমে রাজধানীর দীর্ঘদিনের যানজটের সমস্যা নিমেষেই সমাধান হয়ে যাবে এমন ভাবনা অবাস্তব। দরকার মহাপরিকল্পনার। সেক্ষেত্রে বাস রুট পুনর্বিন্যাসের মতো প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ডেমু ট্রেন মেরামতের নামে হরিলুট। 2 লাখ টাকা দামের যন্ত্রাংশ কেনা হয়েছে 42 লাখ টাকায়। ইঞ্জিনের বিশেষ মেরামতের নামে 8 কোটি 25 লাখ টাকার সীমাহীন লুটপাটের অভিযোগ গড়িয়েছে দুদক পর্যন্ত। মালামাল কেনা হয়েছে 10 থেকে 20 গুণ বেশি দামে। এসব অভিযোগ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে। তবে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর। নাজমুস সালেহির প্রতিবেদন। 2013 সালে 654 কোটি টাকায় 20টি ডেমু ট্রেন কেনার পর থেকেই বিকল হতে শুরু করে। 2018-19 অর্থ বছরে 8 কোটি 25 লাখ টাকায় 17টি ডেমু ট্রেনকে বিশেষ মেরামত ওভারহোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশে ডেমুর কোনো ওয়ার্কশপ, যন্ত্রপাতি কিংবা মেকানিক না থাকায় চুক্তিতে শর্ত থাকলেও ডেমু উৎপাদনকারী চাইনিজ প্রতিষ্ঠান টাংশেনকে রাখা হয়নি মেরামতে। আবার এর ইঞ্জিন নির্মাতা জার্মানির প্রতিষ্ঠান ম্যানের কাছ থেকেও কেনা হয়নি কোনো যন্ত্রাংশ। শর্ত ভঙ্গ করে দুটি কাজই দেয়া হয়েছে দেশীয় প্রতিষ্ঠান ফারুক মেটাল ইঞ্জিনিয়ারিংকে, যাদের কোনো অভিজ্ঞতাই নাই। চায়না বা জার্মানির কেউ তাদের প্রতিনিধি বা কোনো মানে তাদের প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা তারা কেউ এখানে ছিল না। ডেমোর জন্য কোনো ওয়ার্কশপ নাই, এবার আমরা নিজেরাই শিখি, এগুলা কোনো ট্রেনারও নাই। 8 কোটি 25 লাখ টাকা ব্যয়ে মেরামত করা হলেও এখনও ডেমোগুলো নানা সমস্যায় জর্জরিত। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের কাছ থেকে যন্ত্রাংশ কেনা হয়েছে যা নিম্নমানের বলে অভিযোগ ডেমো মেকানিকদের। ইঞ্জিনে কিছু প্রবলেম দেখা দেয়, যেমন আপনার ওই ডিসিলিং পড়ে যায়, অনেক সময় আমাদের হাওয়া লিক হয়ে যায়। ইলেকট্রিক্যাল পার্টসের কারণে আপনার মাঝে মাঝে একটু ট্রাবল দিতেছে। সম্প্রতি ডেমো মেরামতে দুর্নীতির অভিযোগ দুদকেও দেয়া হয়েছে। সেখানে বলা হয় প্রতিটি যন্ত্রাংশ কেনা হয়েছে 20 গুণ পর্যন্ত বেশি দামে। চালকের সামনে থাকা 2 লাখ টাকা দামের হিউম্যান মেশিন ইন্টারফেস বা HMI যন্ত্রাংশ কেনা হয়েছে 42 লাখ টাকায়। একইভাবে 2 লাখ টাকার গেটওয়ে মডিউল কিনা হয়েছে 12 লাখ টাকায়, আর 17,000 টাকার জাম্পার কেবল কিনা হয়েছে 3.5 লাখ টাকায়। এসব অভিযোগ রেলের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক রোলিং স্টক মঞ্জুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে, যিনি সে সময় যুগ্ম মহাপরিচালক মেকানিক্যাল ছিলেন। জাম্পার কেবল ওখানে কেনা হয়েছে $4500, বাংলাদেশের টাকায় প্রায় 3.5 লাখ টাকা। এটাও আমি না দেখে বলতে পারবো না এটা কখন কেনা হয়েছে, কোথায় কেনা হয়েছে, কারা কিনেছে, কবে কিনেছে, এটা পরিষ্কার না জেনে বলতে পারবো। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর। কোনো পার্টিকুলার বিষয়ে যদি কোনো স্পেসিফিক কোনো এলিগেশন বা কোনো অভিযোগ থাকে আমাদের কাছে দিলে অবশ্যই আমরা সেটা খুঁটে দেখবো বা আমরা সেটা দেখব। বর্তমানে 20টি ডেমুর বেশিরভাগই বিকল হয়ে পড়ে আছে ঢাকা ও চট্টগ্রাম লোকোশেডে। নাজমুস সালেহী, সময় সংবাদ। স্বামী সৌদি আরবে আর ছেলে দুবাই প্রবাসী, থাকেন বহুতল ভবনে। ব্যাপক সহায় সম্পত্তি থাকা সত্ত্বেও তার পেশা গৃহ পরিচারিকা। তবে জীবিকার তাগিদে তার পেশা নয়, চুরির সুবিধার্থে তিনি এই কাজ করছেন। নগদ 5 লাখ টাকা এবং 20 ভরি স্বর্ণালংকার সহ আছিয়া বেগম নামে কথিত গৃহ পরিচারিকাকে আটকের পর বের হয়ে আসছে বাসা বাড়িতে চুরির নানা তথ্য। শাখা বট্টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুলিশ হেফাজতে থাকা আসিয়া বেগমকে দেখে বোঝার উপায় নেই এটা তার ছদ্মবেশ। মূলত তিনি অবস্থা সম্পন্ন পরিবারের গৃহকর্ত্রী। স্বামী সন্তান বিদেশ থাকা সত্ত্বেও মিথ্যা নাম পরিচয় দিয়ে তিনি গৃহ পরিচারিকার বেশে কাজ করেন। তার বাড়িতে বিল্ডিং আছে, তার স্বামী থাকে সৌদি আরবে, তার ছেলে থাকে দুবাইতে, কিন্তু সে শুধু চুরি করার জন্য মিথ্যা নাম পরিচয় দিয়ে কাজের বুয়ো সেজে ঘরে ঢুকে 2-1 দিনের ভিতরে স্বর্ণালংকার নগদ টাকা চুরি করে নিয়ে ভেগে যায়। গত 3রা নভেম্বর চট্টগ্রাম নগরী ঘাট ফরহাদ বেগ এলাকার একটি বাসা থেকে নগদ টাকা এবং স্বর্ণালংকার চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে সন্ধান মেলে সম্ভ্রান্ত পরিবারের সদস্য এই কথিত গৃহ পরিচারিকার। উদ্ধার হয় 4,90,000 টাকা এবং 20 ভরি স্বর্ণালংকার। আমরা যখন ঢাকা যাচ্ছিল সকালবেলা তখন আম্মুর ব্যাগ থেকে চাবি চুরি করলো। এরপর আমি বাসায় ছিলাম, আমি বাসায় থাকা অবস্থা ঘুমের অবস্থায় মানে চুরি করে চলে গেছিল। যে আমাদের একটা মিডিয়া আছে বুয়া, তাও উনিও বুয়া, ওনার রেফারেন্সে এই বুয়াটা আমরা নিয়োগ দেওয়ার 2-3 দিনের মাথায় এই ঘটনাটা হয়। মূলত মিথ্যে পরিচয় দিয়ে বাসায় ঢোকার সুযোগ পেয়ে এই ধরনের চুরির ঘটনা ঘটছে। তাই সঠিক যাচাই বাছাই করে গৃহ পরিচারিকা নিয়োগের পরামর্শ পুলিশের। বিশেষ করে গৃহ পরিচারিকা বা বাড়িতে কাজের লোক রাখার ক্ষেত্রে পুলিশের সহায়তা নিতে, কারণ কাকে রাখছে তার ব্যাকগ্রাউন্ড সব কিন্তু পুলিশের সহায়তা নিলে, পুলিশকে ইনফর্ম করলে পুলিশ তাদের এই ভেরিফিকেশনটা এবং তাদের ব্যাকগ্রাউন্ডটা তদন্ত করে জানিয়ে দিতে পারবে। আটককৃত আসিয়া বেগম সম্প্রতি তার গ্রামের বাড়ি লোহাগাড়ায় জায়গা কেনার পাশাপাশি বহুতল ভবন তুলেছে বলে জানিয়েছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে পদ্মা সেতু প্রকল্পের কাজে। প্রথম দফা প্রাদুর্ভাব শুরুর সময় জনবল কমে যাওয়ায় এবার আগে থেকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি প্রকল্প এলাকায় কাজ করা কর্মীদের সুরক্ষায় নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্যসেবা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতু প্রকল্পে কাজ করা 5,000-এর বেশি কর্মীর মধ্যে নিয়মিত কাজ করে থাকেন 4,200 দেশীয় শ্রমিক।
বিভিন্ন পর্যায়ে জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের কর্মীরা কাজ করলেও সবচেয়ে বেশি বিদেশি নাগরিক কাজ করছেন চীনের। দেশটির 980 জন নাগরিক নিয়মিত কাজ করেন এই প্রকল্পে। তবে করোনার প্রথম দফায় সংক্রমণের সময় প্রায় 400 চীনা নাগরিক নিজ দেশে নববর্ষ উদযাপন করতে গিয়ে আটকে যান। বিমান যোগাযোগ বন্ধ, করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক সবকিছু মিলে প্রভাব পড়ে সেতুর কাজে। এর সঙ্গে বাড়তি যোগ হয় দেশীয় 2200 শ্রমিকের কাজ ছেড়ে যাওয়া। সবকিছু মিলে ধীর হয়ে আসে প্রকল্পের কাজ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসার পর বর্তমানে প্রকল্পের কাজে কর্মরত আছেন 3000 দেশীয় শ্রমিকের পাশাপাশি 700 চীনা নাগরিক। দেশে চলমান দ্বিতীয় ঢেউ থেকে রক্ষায় কর্মরত সবার জন্য নিশ্চিত করা হয়েছে 24 ঘন্টা আবাসিক সুবিধা। কোনোভাবে যাতে প্রকল্প এলাকায় ভাইরাস ছড়াতে না পারে সেজন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। ওখানে যারা বিদেশ থেকে আসছে তাদেরকে কিন্তু কোয়ারেন্টিনে রাখা হচ্ছে এবং এই দেশের শ্রমিক যারা ওখানে যুক্ত হচ্ছে, নতুন নতুন কিন্তু শ্রমিক আসছে, ডেইলি 100-200 শ্রমিক এখানে যোগদান করে, তাদের সবার কোভিড টেস্ট করা হয়। ওখানে যারা কর্মরত আছে তাদেরকে আমরা কিন্তু আমাদের এই হাসপাতালগুলোতে কোভিড টেস্ট করিয়েছি। প্রকল্প এলাকায় কর্মরতদের জন্য সার্ভিস এরিয়ায় 2টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির পাশাপাশি সার্বক্ষণিক 4 জন করে চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ থেকে যারা আসছেন তাদের শতভাগ কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে, একই সঙ্গে করা হচ্ছে কোভিড টেস্টও। আর যারা প্রকল্পের ভিতরে কাজ করছেন তারা জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই তাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। একইভাবে প্রকল্পের ভিতরে প্রবেশাধিকারও নিয়ন্ত্রণ করা হচ্ছে। সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে পদ্মা সেতুর স্প্যান বহনকারী জাহাজ তিয়ান-ই এখন চট্টগ্রামে। এটি দেখতে পার্কি সমুদ্র সৈকতে ভিড় করছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। পার্থ, ব্যবহৃত হয়েছিল সেটি এখন বন্দরনগরী চট্টগ্রামের পার্কি সৈকত থেকে সেটি দেখা যাচ্ছে এবং এই ভাসমান সর্ববৃহৎ ক্রেন জাহাজটির নাম তিয়ানি, সেটি চীনের উদ্দেশ্যে কাজ শেষ হওয়ার পরে যাত্রা শুরু করেছে এবং যাত্রার পথে চট্টগ্রামের এই পার্কি সৈকতে গত 5 থেকে 6 দিন ধরে এটি এখানে অবস্থান করছে এবং কাস্টম ক্লিয়ারেন্সের পর সেটি আসলে এখান থেকে চলে যাবে। প্রথমে এটি এখান থেকে হংকং যাবে এবং হংকং হয়ে চীনের উদ্দেশ্যে যাত্রা করবে এবং যাত্রাপথে সিঙ্গাপুর থেকে এটি জ্বালানি তেল সংগ্রহ করবে। তবে মূলত এই তিয়ানি ভাসমান সর্ববৃহৎ ক্রেন জাহাজটি দেখতে চট্টগ্রামের এই পার্কি সৈকতে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আজকে যদি বলি, আজকে দুপুরের পর থেকে এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষজন কিন্তু এখানে এসেছে, যেহেতু এখন শীতকাল, শীতের সময় ঠান্ডা বাতাস বইছে। তারপরে আমরা দেখছি দুপুরের পর থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছিল শুধুমাত্র এই আপনার ক্রেনটি দেখার জন্য। কিন্তু যারা পদ্মা সেতু দেখতে যেতে পারেনি, যারা শুধুমাত্র টিভিতে বা বিভিন্ন জায়গায় পদ্মা সেতু সম্পর্কে দেখেছে, তারা এই ক্রেনটি দেখতে এখানে এসেছেন। আর এই ক্রেনটি 2017 সালে পদ্মা সেতু স্পেন বসাতে আনা হয়েছিল। বিশ্বের বৃহৎ ভাসমান ক্রেনবাহী জাহাজ এই তিয়ানি 3 বছর 9 মাসে 41টি স্পেন বসানো শেষে মুন্সিগঞ্জের মাওয়া থেকে এটি নিয়ে আসা হয়েছে চট্টগ্রামে। রোববার মূলত 13 ডিসেম্বর সকাল 10টায় কিন্তু এটি নিয়ে আসা হয় এখানে। 3600 টনের এই যে তিয়ানি যে জাহাজটি, ভাসমান ক্রেন জাহাজ, এটি দেখতে মূলত চট্টগ্রামের যে পার্কি সমুদ্র সৈকত আমরা এখানে আসার পরে দেখেছি, শুধু এই এলাকার মানুষজনই নয়, আশেপাশ থেকে প্রচুর মানুষ, বিশেষ করে বিভিন্ন বয়সী মানুষজন এখানে এসেছে এবং তারা বলছে বিজয়ের মাসে এটি অন্যতম একটি বিজয়। বিজয়ের মাসে স্পেন বসানোর মূল কাজটি শেষ হয়েছে, পদ্মা সেতু মূল অবকাঠামোগত যে কাজ সেটি শেষ হয়েছে। সো এই স্পেন বসানোর কাজে যে ক্রেনটি সবচেয়ে বেশি সাহায্য করেছে, চীন থেকে 1.5 মাস সময় নিয়ে যে ক্রেনটি আনা হয়েছিল চট্টগ্রাম বন্দর দিয়ে, সেই ক্রেনটি আবার কাজ শেষ করে ফেরত যাচ্ছে। তো এমন একটি ক্রেন আসলে নিজের সচক্ষে দেখা, সেটি এখানকার মানুষের জন্য অন্যরকম একটি প্রাপ্তি বলে মনে করছেন এই এলাকার মানুষজন এবং তারা বলছেন আসলে ইতিহাসের সাক্ষী হয়ে যে থাকা এই ক্রেনটি চীনে চলে গেলে সেটি আর কখনো দেখা হবে না। তাই আমরা দেখতে পাচ্ছি আশপাশে যারা মানুষজন রয়েছে তারা সবাই কিন্তু এখানে আসছেন, দেখছেন এবং পদ্মা সেতু স্পেন বসানোর কাজে যে সবচেয়ে বড় ক্রেনটি ব্যবহৃত হয়েছিল ভাসমান জাহাজ তিয়ানি, সেটি দেখতে প্রচুর মানুষের উপচে পড়া ভিড়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পার্কি সমুদ্র সৈকত থেকে এখানকার সর্বশেষ খবর। কানাডার বেগমপাড়া সহ বিদেশে অর্থ পাচার মামলায় এবার দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। 28 ফেব্রুয়ারির মধ্যেই ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ গোয়েন্দা শাখাকে এই তালিকা জমা দিতে বলা হয়েছে। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সোহেল আহমেদের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালত বলেন, অর্থ পাচার মামলার শুনানির জন্য দ্বৈত পাসপোর্ট নিয়ে বিদেশে যাতায়াতকারীদের তথ্য জানা প্রয়োজন। এর আগে অর্থ পাচারকারীদের তালিকা চেয়েছিল হাইকোর্ট। সে সময় তালিকাটি সুনির্দিষ্ট না হওয়ায়
পুনরায় আবার 28 ফেব্রুয়ারির মধ্যে অর্থ পাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা দিতে বলা হয় দুদক সহ সরকারের 5টি সংস্থাকে। বিএনপি সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের এ অপচেষ্টা সফল হবে না বলেও জানান তিনি। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপি আর সকল দিক থেকে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। নির্বাচন উপনির্বাচনে প্রচারণা না চালিয়ে, পোলিং এজেন্ট না দিয়ে, ভোট কেন্দ্রে না এসে ভোটের দিন জনরায়কে হঠাৎ করে দুপুরবেলা প্রত্যাখ্যান করা তাদের এই অপকৌশলের অংশ। বিএনপি মূলত নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। নির্বাচন কমিশনের অনিয়ম ও দুর্নীতি নিয়ে রাষ্ট্রপতির কাছে দেয়া 42 বিশিষ্ট নাগরিকের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি। দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা জাতীয় পার্টির বক্তব্যই তুলে ধরেছেন। দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রেসিডিয়াম সভা শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আমাদের বক্তব্যই তারা তুলে ধরেছেন। আমরা রাজনীতিবিদ, আমরা সবার আগে আমরা এগুলো সমস্ত বক্তব্য বলেছি। এর আগে আপনার কাবারও করে যে নির্বাচন প্রশ্নবিদ্ধ আছে দেশে। জনগণের সার্বভৌমত্বের মালিক, যে জনগণ নির্বাচনের উপর বিশ্বাস নাই, কমিশনের বিশ্বাস নাই, ভোট দিতে যায় না, তো আমরা তো জনগণকে নিয়ে রাজনীতি করি। আমরা সেই জনগণের সাথে আছি। অবশ্যই চাই একটা স্বাধীন এবং একটা সার্বভৌম নির্বাচন কমিশন, এবং যার উপর মানুষ আস্থা রাখতে পারে, প্রশ্নবিধির নির্বাচন যাতে না হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মির্জা ফখরুল বলেছেন, দেশের মানুষ কি দেখতে চায় তার জন্য প্রশাসনকে ব্যবহার না করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। এই ব্যাপারে আমরা এখনো আলোচনা করিনি এবং কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। নির্বাচন কমিশন তারা চুরি করে, তারা টাকা চুরি করে, এটা বিশ্বাসযোগ্য হতে পারে না। তারা একটা শুধু নির্বাচন দিক, যে নির্বাচনে আপনার রাষ্ট্রযন্ত্রকে আওয়ামী লীগের পক্ষে ব্যবহার করা হবে না, নিরপেক্ষ নির্বাচন হবে। তাহলেই বোঝা যাবে দেশের মানুষ কি দেখতে পায়, কি দেখতে পায় না। সময় সংবাদে আরও থাকছে। বুড়িগঙ্গার 2 তীরে বিআইডব্লিউটি এর অভিযান, গুড়িয়ে দেয়া হলো বসত বাড়ি সহ অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু স্থাপনা। উত্তরের জনপদ দিনাজপুরে শীত জেঁকে বসেছে। হিমেল বাতাসে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশুরা ভর্তি হচ্ছে। শীত থেকে রক্ষা পেতে স্বল্প আয়ের মানুষেরা ছুটছেন পুরানো কাপড়ের মার্কেটে। আবহাওয়া অফিস বলছে, মৃদু শৈত্য প্রবাহ বইছে। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। হিমালয়ের পাদদেশে হওয়ায় দিনাজপুরে শীতের প্রভাবটা অনেক বেশি। পৌষের শুরুতেই শীত আর কনকনে ঠান্ডা বাতাস স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত করে তুলেছে। এই অবস্থায় ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। শীত নিবারণের জন্য অনেকেই ছুটছেন কাচারি বড় মাঠের পুরানো কাপড়ের মার্কেটে। কাজকর্ম করে খাইতে হয়, এই কারণে শীতের কারণেও বাইর হইতে হচ্ছে। পোশাকপত্র কিনে কম দামে পাওয়া যায়। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে। এতে শিশুদের নিয়ে দুশ্চিন্তায় মায়েরা। বাচ্চারা আমার প্রচুর ঠান্ডা, নিউমোনিয়ার দিকে চলে গেছে, জানিয়ে অনেক ভয়ে আছি আমরা। এই অবস্থায় শীত এবং ঠান্ডা থেকে শিশুদের সাবধানে রাখার পরামর্শ চিকিৎসকদের। বাবা মাদের উচিত যে সন্তানদের প্রতি বিশেষ কেয়ার করা, রোদে বাতাসে বাচ্চাদেরকে বের না করা, সবসময় গরম কাপড় পরিয়ে রাখা, গরম পানি খাওয়া। আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা কমে আসায় হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বাড়ছে। এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি ডিসেম্বরের শেষের দিকে আরও একটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে। দিনাজপুরে ঠান্ডাজনিত রোগে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল এবং অরবিন্দ শিশু হাসপাতালে 1.5 শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। 1 দশকের বেশি সময় ধরে দিয়ে চলছেন দাঁত ও মুখের চিকিৎসা, অথচ এইচএসসি পাশ তিনি।
ডাক্তারির কোনো ডিগ্রি ছাড়াই চিকিৎসা নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীতে এক ব্যক্তিকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সিলগালা করে দেওয়া হয়েছে ওরাল ভিউ ডেন্টাল ক্লিনিকের 2টি শাখা। সে ড্রিল মেশিন দিয়ে আমার 4টা দাঁত একবারে ছিদ্র করে ফেলছে। তারপরে কয় যে দাঁত এনে ফেলাই দিতে হবে। আমি পরে অন্য ডাক্তারের কাছে গেছি, কয়েকদিন দাঁত তো সর্বনাশ করে ফেলছে। আমার 12টা দাঁত কাটি ফেলাইছে। দেখেন আমি এখন অন্য ডাক্তারের কাছে যাইয়া কাবার লাগাইছি। এভাবেই ভুল চিকিৎসায় চরম ভোগান্তির কথা জানাচ্ছিলেন কয়েকজন ভুক্তভোগী। রাজধানীর শান্তিনগরে ওরাল ভিউ ডেন্টাল ক্লিনিকে তাদের সঙ্গে হয়েছে চরম প্রতারণা। স্কেলিং, রুট ক্যানেল, আঁকাবাঁকা দাঁত ঠিক করা, দাঁত ওঠানো, মাড়ির মাংস কাটা সহ মুখের সব ধরনের চিকিৎসা সংক্রান্ত চটকদার বিজ্ঞাপনে রোগী দেখছেন নুরুসসাফা জাহাঙ্গীর। অন্যের রেজিস্ট্রেশন নাম্বার জালিয়াতি করে নিজেকে পরিচয় দিচ্ছেন স্বীকৃত ডেন্টিস্ট হিসেবে। বানিয়ে নিয়েছেন জাল শিক্ষানবিশ সনদু। অল ডকুমেন্টস আর ফেক। এই যে প্রতারণা বলি, যা মানুষের জীবন অর্থ নিয়ে খেলা, সেই খেলায় কিন্তু উনি লাস্ট 10 থেকে 12 বছর মাতোয়ারা ছিলেন। দায় স্বীকার করে প্রতারকের দাবি, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ থেকে পড়াশোনা করেছেন বলেই নিজেকে যুক্ত রেখেছেন এই পেশায়। পড়াশোনা করেছি, কিন্তু পড়াশোনার এগেইনস্টে অনুমোদন পাওয়া যায়নি রেজিস্ট ইয়ার জন্য, প্র্যাকটিসের জন্য। যেহেতু পড়াশোনা করেছি এই লাইনে, সেহেতু এই পেশাটাকে ধরে রাখা হয়েছে। অভিযান শেষে নুরুসসাফাকে 2 বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করে দেওয়া হয় ওরাল ভিউ ডেন্টালের 2টি শাখা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদপুরের বছিলা ও কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। দুপুর 12টা থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে থাকা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। বিআইডব্লিউটিএ জানায়, বেশ কয়েকবার নোটিশ দিয়ে সতর্ক করার পরও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়নি কর্তৃপক্ষ। নদীর জায়গা দখল করে কাউকে কোনো স্থাপনা করতে দেবে না বিআইডব্লিউটিএ। অবৈধ স্থাপনার বিরুদ্ধে এই চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। দেখছেন মানব উন্নয়ন সূচকে মোটা দাগে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন 2020 প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএনডিপি জানায়, জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে এবার আরও 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 185টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 133তম। ভারত ও পাকিস্তান এবার 2 ধাপ করে পিছিয়ে যথাক্রমে অবস্থান করছে 131 ও 154তম স্থানে। 2019 সালের মানব উন্নয়ন পরিস্থিতি বিবেচনায় করা প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, পরিবেশগত স্বাস্থ্য সুবিধায় আরও 9 ধাপে এগিয়েছে বাংলাদেশ। অনুষ্ঠান শেষে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, বাংলাদেশকে চ্যালেঞ্জ হিসেবে বৈষম্য কমানো ও প্রাকৃতিক ক্ষতি রোধ করা। করোনা মহামারীতে রাজধানীর 9,000 দুস্থ মানুষের মাঝে ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অসহায় দুস্থদের মাঝে সকাল থেকে দুপুর পর্যন্ত শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে 55 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি নূরে আলম চৌধুরী, 56 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, 57 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি সাইদুল মাতব্বর উপস্থিত ছিলেন। সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের অর্থায়নে ও দিক নির্দেশনায় দুস্থদের মাঝে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ চলবে। ঢাকা 2 আসনের সবকটি এলাকার অসচ্ছল মানুষের মাঝে ধাপে ধাপে শীতবস্ত্র বিতরণ করা হবে। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে আরও একটি টিকার অনুমোদন পেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফাইজার, মডার্নার পর জনসন অ্যান্ড জনসনের তৈরি ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলে ফেব্রুয়ারির মধ্যে 2 কোটি মার্কিন নাগরিককে আনা যাবে টিকার আওতায়। এরই মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে বাড়ছে চীনের ভ্যাকসিনের চাহিদা। যুক্তরাষ্ট্রে ফাইজার, মডার্নার পর এবার তৃতীয় আরও একটি ভ্যাকসিন অনুমোদন পেতে পারে। জানুয়ারির মধ্যেই জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকার প্রয়োগ শুরুর ব্যাপারে আশাবাদী শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 2 কোটি মার্কিন নাগরিককে টিকার আওতায় আনার প্রক্রিয়া চলছে। তৃতীয় ভ্যাকসিনটি এলে এই কার্যক্রম আরও গতিশীল হবে। রোববার থেকে মডার্নার ভ্যাকসিন দেশ জুড়ে 3,700টির বেশি স্থানে সরবরাহ শুরু হয়েছে। সারা দেশে মডার্নার ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ সরবরাহ করা হবে। তুলনামূলক কম উন্নত দেশগুলোতে বাড়ছে চীনের ভ্যাকসিনের চাহিদা। দেশগুলোর প্রয়োজনের কথা মাথায় রেখে সাধ্যমতো তা পৌঁছে দিচ্ছে বেইজিং। সিনোফার্ম ও সিনোভ্যাকের ভ্যাকসিনের চাহিদা এক্ষেত্রে সবচেয়ে বেশি। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। টঙ্গীতে যানবাহনের শব্দ আর ধুলাবালিতে আর্চারদের অনুশীলন ব্যাহত হয়, সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে একটি নতুন আর্চারি স্টেডিয়াম পেতে যাচ্ছে রোমান সানারা। গাজীপুরেও আশুলিয়ায় 2টি জায়গাও দেখেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়।
এক পাশেই মহাসড়ক, আরেক পাশেই চলছে আর্চারি টুর্নামেন্ট। ধুলাবালি আর যানবাহনের বিকট শব্দে তীরন্দাজদের অখণ্ড মনোযোগী চির। টঙ্গীর আহসানুল্লাহ স্টেডিয়ামের বাইরে স্তূপাকার বালু আর ইট দেখে বোঝার উপায় নেই পাশেই চলছে খেলা। শীতের মাঝে তা যেন আরও প্রকট আকার ধারণ করেছে। কোলাহলপূর্ণ এলাকায় খেলা হওয়ায় নিজেদের সমস্যার কথা জানালেন আর্চাররা। খুব কনসেন্ট্রেশনের খেলা, তো হঠাৎ করে কোনো একটা শব্দ হলে অবশ্যই কনসেন্ট্রেশনটা ওইখানে চলে যায়। ধুলাবালির অবস্থাটা একটু খারাপ, যখন ধুলা হয় তখন মাঠ পুরো অন্ধকার হয়ে যায়, কুয়াশার মতো। রাতের সময়ও একটু সমস্যা করে, যেমন তো এটা আসলে অভ্যাস হয়ে গেছে। আর্চারদের আকুতি শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্ভাবনাময় এই খেলার গুরুত্ব বুঝে ঢাকার অদূরে একটি স্টেডিয়াম তৈরির নির্দেশও দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। ইতোমধ্যে বেশ কয়েকটি জায়গাও দেখেছেন প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এই আর্চারি খেলাটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে বলেছেন যে তোমরা যেহেতু আর্চারির সাথে একটু গাছপালা বা বনের একটা সম্পর্ক রয়েছে, যে এই ধরনের একটা জায়গা পাও কিনা খুঁজে বের করো। ন্যাশনাল পার্ক, তারপর আশুলিয়া, এরকম কয়েকটি জায়গা ওনারা আমাদেরকে বলেছেন। আমরা সেখানে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আমরা পাঠিয়েছিলাম আমাদের প্রতিনিধি, এবং তারা সেটা দেখে এসেছেন, কিন্তু এখনো কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। রোমান সানারা চোখ রাঙাতে পারে যে কাউকে, তা গেল এসি গেমসে প্রমাণ হয়েছে। তাদের এখন প্রয়োজন বিশ্বমানের ট্রেনিং, তাই একটি আন্তর্জাতিক মানের আর্চারি একাডেমি করার উদ্যোগ নিচ্ছে সরকার। সমৃদ্ধ একাডেমি তৈরি করার জন্য আমাদের পক্ষ থেকে তারা যদি উদ্যোগ গ্রহণ করে সব রকম সহযোগিতা আমরা করব। এছাড়া আর্চারদের বেতন ভাতার সুযোগ দিলে হয়তো এই খেলায় আসার প্রেরণা পেত নতুনরাও। মেহেদী নাইম, সময় সংবাদ, টঙ্গী। দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত গোটা ইউরোপ। ভাইরাসটির সর্বোচ্চ সংক্রমণের মধ্যেও থেমে নেই বড়দিন ও নববর্ষ উদযাপনের প্রস্তুতি। লকডাউন এবং কঠোর বিধিনিষেধের মধ্যে বিভিন্ন দেশে চলছে নানা আয়োজন ও শেষ মুহূর্তের কেনাকাটা। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন টালমাটাল বিশ্ব, তখন বড়দিন সামনে রেখে রাশিয়ার রাজধানী মস্কোতে চালু হয়েছে ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি মার্কেট। বড়দিন ও নিউ ইয়ারের আগে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে নানা আকৃতির ক্রিসমাস ট্রি এনে সাজানো হয় এই বাজারে। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি নানা রং ও বাহারি সাজে সজ্জিত এসব ক্রিসমাস ট্রি দেখতে ভিড় করেন বিদেশিরাও। আমার ছেলের জন্মের পর থেকেই আমরা এখান থেকে ক্রিসমাস ট্রি কিনে থাকি। ওর বয়স এখন 25। এই 25 বছর ধরেই আমরা এখানে আসি ক্রিসমাস ট্রি কিনতে। ইতালিতেও বড়দিন ও খ্রিস্টীয় নববর্ষকে সামনে রেখে করোনা সংক্রমণ ঠেকাতে 24শে ডিসেম্বর থেকে 4 দিনের লকডাউন ঘোষণা করায় অনেকটা তড়িঘড়ি করেই কেনাকাটা সারতে ব্যস্ত সাধারণ মানুষ। রাজধানী রোমের শপিং মলগুলোতে তাই মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড়। কেনাকাটায় অনেকেই সামাজিক দূরত্ব না মানায় বাড়ছে সংক্রমণের আশঙ্কাও। তবে কিছুটা ভিন্ন চিত্র ইউরোপের আরেক দেশ জার্মানিতে। করোনার সতর্কতায় দেশটিতে কঠোর বিধিনিষেধ থাকায় বড়দিন ঘনিয়ে এলেও বন্ধ অধিকাংশ শপিং মল। দোকানপাট খোলা রাখার ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। ফলে বাধ্য হয়ে অনেকেই বড়দিনের কেনাকাটা সেরে দিচ্ছেন অনলাইনে। মলে গিয়ে ক্রিসমাস শপিংটা সত্যি খুব বেশি মিস করছি। করোনার কারণে এবার আলোকসজ্জাও হয়নি খুব একটা। সত্যি বলতে কোনো আয়োজনই নেই এখানে। এছাড়াও করোনার ঝুঁকির মধ্যেই প্রতিবেশী দেশ ভারতেও চলছে বড়দিনের শেষ মুহূর্তের কেনাকাটা। দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানা এবং কেরালার বিভিন্ন শহরের শপিং মলগুলোতে তাই ক্রিসমাস ট্রি এবং ঘর সাজানোর নানা উপকরণ কিনতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয়রা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার কারণে ঘোষণা ছাড়াই সৌদির ফ্লাইট বন্ধে বিমানবন্দরে আটকা শত শত যাত্রী। করোনার নতুন ধরন শনাক্তের জেরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ব্রিটেন। 6 মাসের মধ্যে দ্বিতীয় ধাপে 6 কোটি ডোজ ভ্যাকসিন আসবে দেশে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। টিকা পাবে 4.5 কোটি মানুষ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।